This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ সকলের নজর রয়েছে শিয়ালদা আদালতে। তার কারণ তিলোত্তমা ধর্ষণ খুন কাণ্ডের সাজা ঘোষণা হবে আজ। আর সাজা ঘোষণার আগে দোষী সাব্যস্ত হয়েছে গত শনিবার যে সঞ্জয়, সেই সঞ্জয়ের বক্তব্য শুনবেন বিচারক এবং তারপর সাজা ঘোষণা। আজ শিয়ালদা চত্বরে যা ছবি, সেই ছবি আপনাদের সামনে সকাল থেকে আমরা তুলে ধরেছি। আমার সহকর্মীরা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। প্রথমেই শুভজিৎ রয়েছেন, একই সঙ্গে সুপ্রিয় রয়েছে, সৌরভ রয়েছে। প্রত্যেকের সঙ্গে কথা বলবো। আরও একবার আপনাদেরকে জানাই, ইতিমধ্যেই কিন্তু বেশ কড়া নিরাপত্তা শিয়ালদা কোর্ট চত্বরে। প্রেসিডেন্সি জেল থেকে বের করে ইতিমধ্যেই সঞ্জয় রায়কে নিয়ে আসা হয়েছে এবং যেমনটা জানা যাচ্ছে তিলোত্তমার বাবা মা তারাও ইতিমধ্যেই আদালতে পৌঁছে গিয়েছেন। আজ কি হয়, রায় কি হয়, সকলের নজর রয়েছে সেদিকেই। প্রথমে শুভজিতের কাছে চলে যাই। শুভজিৎ এই মুহূর্তে রয়েছে শিয়ালদা কোর্ট চত্বরে। শুভজিৎ, কি বুঝছো? মঞ্জিরা, প্রেস কর্নারে আজকে একেবারে হটস্পটে আমরা দাঁড়িয়ে আছি। গোটা দেশের নজর রয়েছে আজকে শিয়ালদা আদালতের দিকে, কারণ আমরা দেখেছি এক দফা রায় ঘোষণা হয়ে গেছে, দোষী সাব্যস্ত করা হয়েছে সঞ্জয় রায়কে। আজকে তার সাজা ঘোষণা হওয়ার কথা দুপুর 12:30টার সময়। বিচারক সেদিনকেই বলেছিলেন, তার মুখ থেকে বেশ কিছু কথা তিনি বলার চেষ্টা করেছিলেন, পুরোটা আজকে শুনবেন এবং তারপরে সাজা ঘোষণা করবেন। এখন সাজাটা কি হয়, যাবজ্জীবন কারাদণ্ড নাকি মৃত্যুদণ্ড, এ নিয়ে কিন্তু আইনজীবী মহলে ইতিমধ্যে বিভিন্ন চর্চা শুরু হয়ে গেছে। কিন্তু সব থেকে বড় বিষয়, আজকে সাজা ঘোষণা হয়ে যাওয়ার পরেও আজ সকাল পর্যন্ত যে প্রশ্নের তালিকা ছিল, সেই প্রশ্নের তালিকাটা কি একই থাকে, নাকি সেখান থেকে কোনো রকমভাবে কোনো প্রশ্নের কাটছাঁটা? যে প্রশ্ন তুলছেন চিকিৎসকরা, যে প্রশ্ন তুলছে তিলোত্তমার পরিবার, আমাদের স্টুডিওয়ে গিয়ে তুলেছিলেন, যে প্রশ্ন তুলছে নাগরিক সমাজের একটা বড় অংশ আজকের দিনে দাঁড়িয়েও। সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সৌরভের কাছে যাই। সৌরভ, আজকের দিনে দাঁড়িয়েও বেশ কিছু প্রশ্নের উত্তরও কিন্তু অধরা রয়েছে। কেন ভিসেরা টেস্টের রিপোর্ট আসার আগেই এই ছবিটা দেখতে হচ্ছে? তিলোত্তমার বাবা মা সেদিনকে যে কথা বললেন যে ডিএনএ টেস্ট অ্যানালিসিস করে দেখা গেছে একাধিক ব্যক্তির উপস্থিতি, তাহলে কেন সিবিআই একমাত্র দোষী সাব্যস্ত করেছে, অভিযুক্ত হিসেবে সামনে এনেছে সঞ্জয়ের নাম? তারা বলছেন সিএফএসএল রিপোর্ট, সেখানে স্পষ্ট উল্লেখ করা আছে ধস্তাধস্তি হয়নি। তাহলে অকুস্থলটা কি? আজকের দিন পর্যন্ত কিন্তু এই প্রশ্নের উত্তর অধরা। সৌরভ, দেখো, 5 মাস পার হয়ে গিয়েছে, তারপর আজ সাজার ঘোষণা। এই দীর্ঘ 5 মাস পর যে সাজা ঘোষণার অধ্যায়, শেষ সাজা ঘোষণার মাধ্যমে যে ধাপ পেরোতে চলেছে তিলোত্তমা কাণ্ড, তাতে সাধারণ মানুষের কি প্রতিক্রিয়া? শিয়ালদা কোর্টের বাইরে সাধারণ মানুষের জমায়েত। এই জমায়েত ডাক্তারের নয়, এই জমায়েত তিলোত্তমা মঞ্চের সদস্যদের নয়, এই জমায়েত একেবারে আপামর সাধারণ মানুষের, যারা কোথাও না কোথাও তিলোত্তমার বাবা মায়ের সঙ্গে তাদের যে যন্ত্রণা, সেই যন্ত্রণার সঙ্গে নিজেদেরকে এক সারিতে দাঁড় করান এবং সেখানে মেলাতে পারেন, এবং সেই কারণে তারা এখানে এসছেন। কি মনে হয়, একা সঞ্জয় দোষী? তিলোত্তমার বাবা মা বলছে এটা হতে পারে। শুনুন, প্রথম কথা হচ্ছে এর পেছনে অনেক কিছু আছে। এর পেছনে সঞ্জয় একা নয়, এর পেছনে অনেক কিছু আছে, সেটা তথ্য লোপাট করা হয়েছে এবং এটা প্রথম থেকে আমরা পরিষ্কার সেটা বুঝতে পারছি এর পেছনে। কারণ ময়নাতদন্ত যখনই হয়েছিল, এখানে আমাদের নিয়ম অনুযায়ী 6টার পরে কোনো ময়নাতদন্ত হয় না। সেই ময়নাতদন্তের রিপোর্ট 6টা 10-20তে কী করে রিপোর্টটা আসে। এবং এখানে যখন পুলিশ কর্মী খবর পেয়েছিল, থানায় যখন খবর দেওয়া হয়েছিল, তারা ঠিক সময় পর্যন্ত আসেনি। কেন আসেনি? নিশ্চয়ই এর পেছনে কিছু কারণ আছে। আর যদি সেই সঠিক সময় যদি ওনারা আসতে পারতেন, তাহলে ওখানে যে সমস্তগুলো সূত্রগুলো ছিল, সেগুলো তথ্যগুলো লোপাট করা যেত না। সঞ্জয় রায় একাদশী কেন মনে করেন না সঞ্জয় রায় একাদশী? একদমই সৌরভ, দেখো, আম জনতা যে কথা বলছেন, কার্যত সেই একই প্রশ্ন তিলোত্তমার পরিবার গত পরশুদিন আমাদের স্টুডিও বসে তুলে দিয়ে গেছেন। তিলোত্তমার বাবা বলেছেন যে এটা একেবারে পূর্ব পরিকল্পিত এবং কোথাও গিয়ে যেন এই প্রমাণ লোপাটের জন্য গোটা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা হচ্ছে, এই অভিযোগ করেছিলেন তিনি। আজকে তিলোত্তমার পরিবার ঠিক কি বলছে, রায় সাজা ঘোষণার 1-1.5 ঘন্টা আগে শোনাবো, ব্যাক টু ব্যাক শোনাবো আইনজীবী তিনি কি বলছেন। জজ যেটা ভালো মনে করবেন সেটাই করবেন, এবং সেটা আমরা কিছু চাইছি না। জজের উপরে আমাদের পূর্ণ আস্থা, বিচারকের উপরে আমাদের পূর্ণ আস্থা আছে। আমার মেয়ের হত্যার সঙ্গে অনেকেই জড়িত আছে এবং তথ্য প্রমাণ লোপাটের একটা ব্যাপার তো আছেই, সেগুলো সব সামনে আসবে এবং তারা সাজা পাবে, কঠোর থেকে কঠোর সাজা হবে, সবারই কঠোর থেকে কঠোর সাজা হবে। তার জন্য আমরা যতদিন লড়াই করার দরকার করব। আমার মেয়ের খুনির যারা, সঞ্জয় একা এই কাজ করেনি, সঞ্জয়ের পেছনে আরও লোক জড়িত আছে। তারা এখনও সিবিআইয়ের তদন্তেই আসেনি।
আমি চাইব যে তদন্ত প্রক্রিয়া আরও এগোবে এবং আসল দোষীরা ধরা পড়বে এবং সবার কঠোর থেকে কঠোরতম সাজা হবে, তখন আমার মেয়ের আত্মার শান্তি পাবে। সিবিআই তদন্তই ঠিকঠাক করেনি, কোনো তাদের উপর কোনো চাপ এসেছে না কি আমরা বলতে পারবো না, তবে সিবিআই কাজ ঠিকঠাকভাবে, পুলিশ 5 দিনে যেটা করেছিল সিবিআই 5 মাসে সেটাই করেছে। তার প্রমাণ হচ্ছে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল 90 দিন পরেও চার্জশিট না দিতে পারায় ছাড়া পেয়ে গেল। এবং এর উপরেও যে একটা মানে হাত আছে, প্রভাবশালীর হস্তক্ষেপ রয়েছে, সেটার প্রমাণ হচ্ছে সন্দীপ ঘোষ এতদিন যে জেলে রয়েছে তার সরকারি চাকরিটা যায়নি। বিচারক যেটা সিদ্ধান্ত নেবেন সেটাই হবে, তবে আমরা চাই এরকম লোক পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নেই এদের, কারণ এরা বেঁচে থাকলে আরও ক্রাইম ঘটবে, তাই এদের আমরা সর্বোচ্চ সাজাই দাবি করব। কোয়ান্টাম অফ পানিশমেন্টটা ডিসাইড হবে আজকে সঞ্জয় রায় কি বলছে তার উপরে। কিন্তু যে রুদ্রাক্ষর কথাটা সঞ্জয় রায় বলেছেন, সেই রুদ্রাক্ষর পার্টে যদি বলতেই হয় তাহলে এই পার্টটা উনি ওনার 351 যখন হয়েছিল তখন উনি এরকম এই জিনিসের কোনো উইসপারিং করেননি, এবং ওনার যে ডিফেন্স কাউন্সিল ছিল সেই ডিফেন্স কাউন্সিল এই রিগার্ডিং কোনো রকম কোনো ক্রস এক্সামিনেশনে কোনো পার্ট রিফ্লেকশন করে আনেনি। তো যেহেতু সেটা আনেনি সেহেতু সেটা অ্যাডমিসেবল কোর্টের কাছে একদমই নয়। আশা করছি একদম হাইয়েস্ট ফর্ম অফ পানিশমেন্ট অ্যাজ পার ল, হাইয়েস্ট ফর্ম অফ পানিশমেন্ট, কারণ এই ঘটনা অত্যন্ত নক্কারজনক ঘটনা, যেটা শুধু কলকাতা নয়, সেটা সারা পশ্চিমবাংলা, ভারতবর্ষ এবং সারা বিশ্বের মধ্যে এই ঘটনাটা একটা প্রভাব ফেলে গেছে। আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা, তারপর কি সাজা ঘোষণা হয় অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। প্রত্যেক মুহূর্তের আপডেট আপনাদের সামনে পৌঁছে দেবে TV9 বাংলা, পাশাপাশি বিশিষ্টদের প্রতিক্রিয়াও আপনাদের সামনে তুলে ধরবো আমরা। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা এবং অভিনেতা রুদ্রনীল ঘোষ। রুদ্রনীল, আপনার সঙ্গে আমি স্টুডিও থেকে মঞ্জিরা কথা বলছিলাম। রুদ্রনীল, আজ যখন আর কয়েক মিনিটের মধ্যে সাজা ঘোষণা হবে সঞ্জয় রায়, মূল অভিযুক্ত দোষী সাব্যস্ত এখনো পর্যন্ত, ঠিক তার আগের মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও বললেন তিনিই কিন্তু প্রথম ফাঁসির দাবি করেছিলেন, তিনি এই ফাঁসির দাবিতে রাস্তায় নেমেছিলেন, মিছিল করেছিলেন। কিভাবে দেখছেন? দেখুন, প্রথমত যখন তুললেনি আর কি সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা, তিনি জাস্টিস চাই বলে রাস্তায় নেমেছিলেন, তবে সেই দিনই তিনি প্রমাণ দিয়েছিলেন তিনি স্বাস্থ্যমন্ত্রী আমাদের রাজ্যে, তিনি পুলিশ মন্ত্রী, এবং পুলিশ যে প্রথম 4 দিনে তথ্য প্রমাণ লোপাট করেছে, এমনকি হাইকোর্টের নির্দেশে পুলিশ যা যা এভিডেন্স কালেক্ট করেছিল বস্তুগত, সেইখান থেকে যখন আমাদের বোন অভয় বা তিলোত্তমার মোবাইল বা ল্যাপটপ যখন সিবিআইয়ের হাতে তুলে দিয়েছিল, বিস্মিতভাবে এটা জানতে পারা গেছে যে আমি যে মোবাইল ব্যবহার করি, ধরুন সেই মোবাইলে আমার আঙুলের ছাপ নেই, অর্থাৎ এটা এই ঘটনার পরে, এই সাংঘাতিক ঘটনার পর যারা প্লেস করেছিল তাদেরকে বাঁচাতে চেয়েছে পুলিশ। এবং আমাদের এই যে জাস্টিস বলে যে বস্তুটা, সেটা একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা পুলিশ দিয়ে শুরু হয়, এফআইআর দিয়ে শুরু হয়, তারপর লোয়ার কোর্ট, রুদ্রনীল, যদি এই কথাটাই বলেন তাহলে 5 দিনে পুলিশ যে কথাটা বলেছে বা যে তদন্ত প্রক্রিয়া করেছে, গত 5 মাস ধরে সিবিআইও তো করেছে, কিন্তু সিবিআই যা তদন্ত করেছে তারপর 90 দিনেও চার্জশিট জমা দিতে পারেনি, এবং তার জন্যই সন্দীপ ঘোষের মতো যারা অভিযুক্ত ছিল তারা কিন্তু জামিন পেয়ে গিয়েছেন। কি বলবেন তাহলে? দেখুন, টেকনিক্যাল কতগুলো বিষয় আমাদের আইনে রয়েছে, তার বাইরে আমি আপনি যতটাই চাই যে একজন নয়, সবাই জানি যে একাধিক লোক জড়িয়ে এবং তাদের পরিকল্পনায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী, যিনি পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী, তিনি প্রথমেই নিদান দিয়ে দিয়েছিলেন যে সঞ্জয় রায় দোষী, এবং বিচার হয় কিন্তু এভিডেন্সের ভিত্তিতে, এবং সেই এভিডেন্সের ভিত্তিতেই বিচারের রায় হতে যাচ্ছে সঞ্জয় একা দোষী বলা। যে সঞ্জয়কে কারা ডেকেছিল, কে কে উপস্থিত ছিল, সেই বিষয় কিন্তু চুলচেরা এই লোয়ার কোর্টে, নিম্ন আদালতে কিন্তু হয়নি। মাথায় রাখতে হবে জাস্টিস একটা প্রক্রিয়া, সেখানে লোয়ার কোর্টও একটা প্রক্রিয়ার মধ্যে পড়ে, এরপর হাইকোর্ট রয়েছে যেখানে চুলচেরা বিশ্লেষণ হবে। সিবিআই চার্জশিট রেডি করেই ফেলেছিল। আমাদের মনে রাখতে হবে যে আমাদের আইনের মধ্যে কতগুলো ব্যাপার রয়েছে
যেখানে সরকারি কর্মচারী যেমনই টালা থানার ওসি তিনি দেরিতে বা ভুল এফআইআর লঞ্চ করেছিলেন, তাকে গ্রেপ্তার করা হয়েছিল, সিবিআই করেছিল, এবং সন্দীপ ঘোষ যারা পরিকল্পিতভাবে এই ঘটনাটাকে সাজাবার নেপথ্য নায়ক বলে জানা যায়, বা অবশ্যই সেটাই। এবার তাদের ক্ষেত্রে তারা রাজ্য সরকারি কর্মচারী, কিন্তু রাজ্য সরকার যতক্ষণ না ক্লিয়ারেন্স দিচ্ছে সেই চার্জশিটের ক্ষেত্রে, এই চার্জশিট কিন্তু ইনকমপ্লিট থেকে যায় এবং সেই চার্জশিটের তত প্রথম থেকে তিলোত্তমার বাবা মাও বলেছে যে যেভাবে তদন্ত হয়েছে তাতে তারা একেবারেই সন্তুষ্ট নন, এবং আজকে যেখানে এসে দাঁড়াচ্ছে গোটা বিষয়টা, আপনার কি মনে হয় ঠিক তদন্ত ঠিক মতো এগোনো হয়েছে নাকি এটার আরো তদন্তের প্রয়োজন রয়েছে? দেখুন, আমার মনে হয় যে অভয় বা তিলোত্তমার বাবা, আমাদের মৃতা বোনের বাবা যাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তারা যে কোনো কথা তাদের আবেগের জায়গায় বলতে পারেন, কারণ তাদেরই সবটা গেছে। আমরা তাদের কথার কেউই একটাও কোনো রকম বিপরীত কোনো কথা বলবো না। তবে একটাই কথা, যে এই ঘটনার মধ্যে যে তুমুল প্রভাবশালীরা জড়িয়ে রয়েছে তা সবাই জানে, সবাই বলছে যে মাথা রয়েছে, এবং পুলিশ যে এভিডেন্স তুলে দিয়েছে সেখান থেকে বাকিদের ফিঙ্গারপ্রিন্ট মুছে দিয়ে পুলিশ মন্ত্রীকে স্বয়ং মুখ্যমন্ত্রী। তাই এখানে যে ষড়যন্ত্র রয়েছে, তাড়াহুড়ো করে দেহ পুড়িয়ে দেওয়া যাতে দ্বিতীয়বার পোস্টমর্টমে বেরিয়ে আসতে না পারে কিভাবে অত্যাচার করা হয়েছিল, রুদ্রনীলদা, আমি শুভজিৎ বলছি, আমি বাইরে থেকে আছি, শিয়ালদা কোর্ট চত্বর থেকে। আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। আপনি একাধারে অভিনেতা, অন্যদিকে বিজেপি নেতা। আমার সরাসরি প্রশ্ন যে একটা অংশ থেকে ইতিমধ্যেই ম্যাটার অফ ফ্যাক্টের উপর নির্ভর করে একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, বলা হচ্ছে গুড়া বা কিংবা কুলতলি বা জয়নগর বা তপসিয়া, এই জায়গায় পুলিশ দারুণ কাজ করেছে। তিলোত্তমার বাবা আমাদের স্টুডিওয়ে বসে বলে গেছেন যে গুড়াপের সঙ্গে বা অন্য জায়গার সঙ্গে এই ঘটনাকে গুলিয়ে ফেলা ঠিক হবে না, ওখানে ছিল রেপ অ্যান্ড মার্ডার, কিন্তু এটা মার্ডার দেন রেপ। আপনিও কি সহমত ওই ঘটনার সঙ্গে এই ঘটনাকে গুলিয়ে ফেলা ঠিক হবে না? না, আমি এই ক্ষেত্রে ডেফিনেটলি এটা বলবো যে দেখুন, আমি এখানে বিজেপি নেতা বা অভিনেতা হিসেবে বসিনি, আমি একজন সাধারণ মানুষ। যে এই ঘটনায় সঞ্জয় রায় ছাড়া যারা বাকিরা জড়িয়ে রয়েছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, সেই দাবি যা সাধারণ মানুষের, আমারও সেই দাবি, এবং আমার মতামত এইটার পক্ষেই রয়েছে। এবং আমার দৃঢ় বিশ্বাস যে এই লোয়ার কোর্টের যে রায় হোক না কেন, হয় ফাঁসি হবে বা যাবজ্জীবন হবে, কিন্তু তারপরে আসল চুলচেরা বিশ্লেষণটা কারা ডেকেছিলেন, কি জন্য ডেকেছিলেন, কারা কারা এভিডেন্স ট্যাম্পার করেছিল, কোন কোন পুলিশ কর্মী এই 4 দিন ধরে যুক্ত ছিলেন, তাদের ডিউটি শিট, লক শিট, সেই অনুযায়ী। এবং তার বাবা মারা বলেছে যে পিজিডিরা জড়িয়েছিল, এতজন পিজিডি তারা জানে না, যারা জুনিয়র ডাক্তাররা রয়েছে তারা জানেন না। তো যাই হোক না কেন, আমরা জানি যে এই বিষয়ে মুখ খুলতেই হবে এবং তার চুলচেরা বিশ্লেষণ হবে কিন্তু হাইকোর্টে এবং লোয়ার কোর্টে। আমি জানি না সেই প্রশ্নগুলো বুঝতে পেরেছি। অবশ্যই সাজা ঘোষণা হচ্ছে আজ, তবে এখনো পর্যন্ত বেশ কয়েকটা প্রশ্নের উত্তর কিন্তু এখনো পর্যন্ত অধরা। আরো একবার আপনাদের মনে করিয়ে দিই, জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার আগে কিন্তু আরো একবার ফাঁসির কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর বক্তব্য রইল আপনাদের জন্য। ফাঁসির দাবিতে আমি নিজেও মিছিল করেছিলাম, সবাই করেছিল, সুতরাং এটা জাজেদের উপর নির্ভর করে এবং কীভাবে কেস সাজানো হয়েছে। আমরা তো পরপর 3টে কেসে ফাঁসি করে দিয়েছি এবং আমাদের পুলিশ 54 দিনের মধ্যেও করেছে। আমরা প্রত্যেকটাই 53-54 দিনের মধ্যে করেছি, কিন্তু জাজেরা একটু টাইম নেয়, তার কারণে তাকে দেখতে হয় আফটারে। এটা জুডিশিয়ারিকেও আমি থ্যাঙ্কস জানাই এবং আমাদের টিম অফ ইনভেস্টিগেশনকেও টাইম জানাই। সুতরাং এই কেসটাতেও আমরা বিচার চাই সঙ্গে। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন বিশিষ্ট চিকিৎসক সুবর্ণ গোস্বামী। ডক্টর গোস্বামী, এই মুহূর্তে স্টুডিও থেকে আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা কথা বলছিলাম। ডক্টর গোস্বামী, গত শনিবার দিন আমরা দেখলাম যে এই সঞ্জয় যখন আদালতে গেল তখন সে বলল যে সে গরিব, আমি গরিব, এই কথাটা বলল এবং বলল যে তার গলায় রুদ্রাক্ষের মালা ছিল, যদি ধস্তাধস্তি হতো তাহলে ওই রুদ্রাক্ষের কিছু অংশ তো সেখানে পাওয়া যেত, সেটাও পাওয়া গেল না। এত দিন পর, মানে 5 মাস পর কেন এই কথাগুলো সামনে আসছে, আপনার কি মনে হয়? দেখুন, এই সঞ্জয় কি বলল, রুদ্রাক্ষের মালা, এইসবগুলো বিষয় নয়। বিষয়টা হচ্ছে যে আজকে সঞ্জয় রায়ের সাজা ঘোষণা হবে, সেটা কিসের ভিত্তিতে করবেন, রায়টা পুরোটা এলে পড়ে দেখলে আমরা বুঝতে পারবো যে কিছু প্রত্যক্ষ প্রমাণ আছে নাকি শুধুমাত্র পারিপার্শ্বিক প্রমাণের ভিত্তিতে তার সাজা দেওয়া হলো।
শুধুমাত্র পারিপার্শ্বিক প্রমাণের ভিত্তিতে যদি সাজা হয়, তা হায়ার কোর্টে গিয়ে লঘু হয়ে যাবে। এই সাজা, যাই সাজা দেওয়া হোক না কেন, সেটাকে ধরে রাখতে পারবে না। আর যদি দেখা যায় যে হচ্ছে পারিপার্শ্বিক হচ্ছে যে প্রমাণের উপরেই তাকে সাজা দেওয়া হয়েছে, তাহলে কিন্তু এটাও একটা সম্ভাবনা থেকে যাবে যে হচ্ছে সঞ্জয় রায় হয়তো দোষী নয়, এমনও তাকে সাজানো হয়েছে, এমনও হতে পারে। ফলে সম্ভাবনা দুটো, সঞ্জয় রায় সত্যিই যদি দোষী হয়, আমরা চাইবো তাকে যাবজ্জীবন কারাদণ্ড, সশ্রম কারাদণ্ড দিক, কিন্তু ফাঁসি নয়। তার কারণ যারা ফাঁসি চাইছেন তারা চাইছেন যে প্রকৃত সত্য কোনোদিনও যাতে উদ্ঘাটিত না হয়। আর আমরা চাই যে এই যে সেটিং এর সরকার কেন্দ্রে এবং রাজ্যে, এরা তো চিরকাল থাকবে না। যদি কখনো অন্য সরকার আসেন, তারা যদি চান, তাহলে প্রকৃত সত্য আপনারা যাবজ্জীবনের কথা বলছেন এবং তদন্ত আরো চলুক, এই কথাটাই বলছেন, তাই তো? ফাঁসি দিয়ে দিলে সেটা হবে না। সঞ্জয়কে যদি বাঁচিয়ে রাখা হয়, তাহলে প্রকৃত সত্য উদ্ঘাটনের সম্ভাবনা ভবিষ্যতেও থাকবে। সেই জন্যই আমরা চাই যাবজ্জীবন কারাদণ্ড, সে যদি দোষী হয়। আর হচ্ছে যে তা না হলে আমরা চাইছি যে হচ্ছে যে প্রকৃত দোষী যারা, তাদের দিকে অন্তত একটা দিক নির্দেশ থাকুক এই রায়তে, যাতে পরবর্তীকালে হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে যে মামলা। বুঝতে পারছি ডক্টর গোস্বামী, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আজ শিয়ালদা আদালতের বিচারক কি সাজা ঘোষণা করেন, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সুপ্রিয়র কাছে একটু যাই। সুপ্রিয়, এর আগে থেকে আমরা প্রশ্ন তুলছিলাম যে আজকের পরেও আমজনতা রাস্তায় থাকবেন কিনা, তারা ক্লিয়ার করে দিয়েছেন থাকবেন। আজকের পরেও চিকিৎসকরা রাস্তায় থাকবেন কিনা, তারা জানিয়ে দিয়েছেন তারা থাকবেন। কিন্তু আজকের পরেও সিবিআই তদন্ত চলবে কিনা, নাকি ইতি পড়লো, কি জানা যাচ্ছে? এটা আমজনতার প্রশ্ন। সুপ্রিয়, দেখো, আজকে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করার পর তাকে সাজা ঘোষণা করা হবে এবং সেক্ষেত্রে তার মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড কি সাজা বিচারক শোনান, সেদিকে এখন সকলের নজর রয়েছে। তার পাশাপাশি এই প্রশ্নটাও কিন্তু থেকেই যাচ্ছে। তবে তদন্ত যে সম্পূর্ণরূপে শেষ হচ্ছে তা কিন্তু নয়। তবে সিবিআইয়ের তরফ থেকে কিন্তু এখনও পর্যন্ত এই তিলোত্তমা খুন এবং ধর্ষণের যে মামলা, সেই মামলাতে সঞ্জয় রায়কেই অন্যতম অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে এবং তার সপক্ষেই কিন্তু সমস্ত রকম তথ্য প্রমাণ সিবিআইয়ের তরফ থেকে সামনে তুলে ধরা হয়েছিল এবং তার উপরেই যাবতীয় বিচার প্রক্রিয়া শেষে সঞ্জয় রায়কে আদালতও অন্যতম অভিযুক্ত হিসাবে দোষী সাব্যস্ত করেছে। গত শনিবার 162 দিনের মাথায়, আজ 164 দিনের মাথায় কিন্তু তার সাজা ঘোষণা হতে চলেছে এবং আর কিছু সময় পরেই সেই পর্ব শুরু হবে। এবং সেক্ষেত্রে প্রথমেই কিন্তু সঞ্জয় রায় এবং তার হয়ে যারা অ্যাডভোকেটরা রয়েছেন তাদের তরফ থেকে কিছু বলার থাকলে সেই বলার সুযোগ আজকে আদালত কক্ষে দেওয়া হবে এবং সেই পর্ব শেষ হওয়ার পরেই সঞ্জয় রায়ের উদ্দেশ্যে সাজার ঘোষণা করবেন বিচারক ফার্স্ট এডিজে অনির্বাণ দাস। এবং আদালত চত্বরের বাইরে তুমিও রয়েছো, কড়া নিরাপত্তার বন্দোবস্ত যেটা করা হয়েছে সেই ছবি দেখতে পাচ্ছ এবং বিভিন্ন মহল থেকে কিন্তু একটা প্রশ্ন সামনে উঠে আসতে শুরু করেছে। সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয়েছে, তার সাজা ঘোষণা হতে চলেছে, কিন্তু বিভিন্ন মহল, সেটা চিকিৎসক মহল থেকে শুরু করে আইনজীবী মহল হোক, এমনকি তিলোত্তমার বাবা মা, তারা পর্যন্ত কিন্তু যেটা বলছেন যে সঞ্জয় একা নয়, এর সঙ্গে আরও অনেকের যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে। কিন্তু সেই বিষয়গুলোকে কোনো না কোনোভাবে সামনে আনা হলো না। সেটাই কিন্তু এখন দেখার যে আগামীতে এই তদন্ত সিবিআই এগিয়ে নিয়ে যায় কিনা, যদি আইনে সে ধরনের কোনো সুযোগ থাকে, সেটাই কিন্তু এখন সবথেকে বড় প্রশ্ন, যে সেদিকে এগোবে কিনা তদন্তের গতি প্রকৃতি। শুভজিৎ, একদমই সুপ্রিয়, সঙ্গে থাকো। গতদিন আমরা একেবারে লাইভ ধারা বিবরণী দিয়েছিলাম, আজকেও কোর্ট রুমের ভেতরে কি চলছে চট করে এখনো পর্যন্ত যা জানা গেছে 201 নম্বর রুমে চলছে। আজ আরও ভিড়, নিশ্চয়ই মনে আছে আপনাদের, গত শনিবার দিন যখন শুনানি চলছিল, যখন রায় ঘোষণা হচ্ছিল, তখন আমরা শুরুতেই দেখেছিলাম ওখানে ঠিক থেকে ভিড় ছিল। বিচারক নিজে বলেছিলেন যে আপনারা এখানে কি করছেন, যিনি রয়েছেন অভিযুক্ত তার নিরাপত্তাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকেও দেখছি আমরা ঠিক থেকে ভিড়, অন্তত শ্রাবন্তী এই রিপোর্টই পাঠাচ্ছে, কোর্ট রুমের ভেতরে রয়েছে, একেবারে লাইভ রিপোর্টিং করছি আমরা। রুমের ভিতরে সঞ্জয় যে পথে আসবে সেটা লাল দড়ি দিয়ে আলাদা করে দেওয়া হয়েছে। সঞ্জয়কে যে রাস্তা দিয়ে নিয়ে আসা হবে সেটা লাল দড়ি দিয়ে আলাদা করে দেওয়া হয়েছে। আমরা একেবারে লাইভ ধারা বিবরণী দিয়ে যাচ্ছি TV9 বাংলার পর্দায়। এই মুহূর্তে কোর্ট রুমের ভিতরে ঠিক কি চলছে, 201 নম্বর রুম, ঠিক থেকে ভিড় সেখানে, অর্থাৎ শনিবার দিন যা ভিড় ছিল তার থেকেও আজকে ভিড় বেশি। নিশ্চয়ই মনে আছে আপনাদের, শনিবার দিন বিচারক বলেছিলেন এখানে এত লোক কেন, আপনারা কি করছেন, যিনি অভিযুক্ত তার নিরাপত্তার বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আজকে ভিড়টা আরও বেশি। সঞ্জয়কে যে রাস্তা দিয়ে কোর্ট রুমে নিয়ে যাওয়া হবে সেই রাস্তাটা লাল দড়ি দিয়ে আলাদা করে দেওয়া হয়েছে। একেবারে পুলিশের তরফ থেকে আলাদা ব্যবস্থা করা হয়েছে, ওখানে লাল দড়ি দিয়ে আলাদা করে দেওয়া হয়েছে। 10:21 নাগাদ প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে সঞ্জয়কে নিয়ে পুলিশের বিশাল টিম রওনা দেয়, র্যাপিড অ্যাকশন ফোর্স ছিল।
ঠিক 10:42 নাগাদ এই কোর্টেই ঢুকেছে, সঞ্জয়কে ঢুকিয়েছে। আর এই মুহূর্তে আমরা যে ছবি দেখতে পাচ্ছি কোর্ট রুমের ভিতরের ছবি, সেখানে ঠিক থেকে ভিড়, কিন্তু সঞ্জয়কে যে পথ দিয়ে আনা হবে সেই পথ লাল দড়ি দিয়ে পুলিশের তরফ থেকে আলাদা করে দেওয়া হয়েছে, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। সুপ্রিয়র কাছে আবারও যাবো। সুপ্রিয়, সকাল থেকে তুমি ছিলে, তুমি একের পর এক ছবি তুলে ধরেছিলে। শুভজিৎ, দেখো 10:40 নাগাদ প্রেসিডেন্সি জেল থেকে বের করার পর কলকাতা পুলিশের কড়া নিরাপত্তা বা কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে কনভয় করে সঞ্জয় রায়কে এই শিয়ালদা আদালতে নিয়ে আসা হয়। এবং এই শিয়ালদা আদালতের ভেতরে আমার ক্যামেরা পার্সন দেবব্রতকে বলবো একটু সামনের দিকে এগিয়ে এসে দেখানোর জন্য। এই যে লেখা রয়েছে সিভিল অ্যান্ড ক্রিমিনাল কোর্ট শিয়ালদা, এই প্রবেশ পথ থেকে ভেতরে ঢোকার পরেই সামনেই যে কোর্ট লকআপ রয়েছে সেখানেই এতক্ষণ কিন্তু সঞ্জয় রায়কে রাখা হয়েছিল বা এখানেই কিন্তু রাখার বন্দোবস্ত থাকে। এবং ইতিমধ্যেই কিন্তু আদালত চত্বর বা আদালতের ভেতরে কোর্ট রুমের ভেতরে 210 নম্বর যে কোর্ট, যেখানে ফার্স্ট এডিজে অনির্বাণ দাস তিনি আজকে সাজা ঘোষণা করবেন, সেই কোর্টের ভিতরে ঠিক থেকে ভিড়, আইনজীবী থেকে শুরু করে সংবাদ মাধ্যম থেকে শুরু করে বহু মানুষের উপস্থিতি রয়েছে। অর্থাৎ সকলেই কিন্তু প্রতীক্ষায় রয়েছেন যে কতক্ষণে আজকের এই মামলার সাজা ঘোষণা হবে এবং সঞ্জয় রায়ের কী সাজা ঘোষণা হয়, তাকে সর্বোচ্চ শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড নাকি তার যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা হয়, সেদিকে কিন্তু সকলেই তাকিয়ে রয়েছেন। আর সে কারণেই কোর্ট রুমের মধ্যে প্রচুর মানুষের উপস্থিতি রয়েছে, সংবাদ মাধ্যম আছে, আইনজীবী থেকে শুরু করে বহু মানুষের উপস্থিতি রয়েছে। সকলেই কিন্তু তারা জানতে চাইছেন, শুনতে চাইছেন। এবং সেই জায়গা থেকে যে আদালত চত্বরের ভেতরে অর্থাৎ কোর্ট রুমে একদিকে যেমন মানুষের উপস্থিতি রয়েছে এবং কোর্ট লকআপ থেকে যখন সঞ্জয় রায়কে আদালত কক্ষে নিয়ে আসা হবে অর্থাৎ কোর্ট রুমে নিয়ে আসা হবে, সেই জায়গাটাও যাতে আলাদা করা যায় তার জন্য কিন্তু লাল রঙের ব্যারিকেড করে দেওয়া হয়েছে, যাতে সেই জায়গা থেকে কোনোভাবে সঞ্জয়ের সঙ্গে কারোর কোনো রকম কথোপকথন না হতে পারে বা সঞ্জয়কে যাতে সকলের থেকে আলাদা করে কোর্ট লকআপ থেকে একেবারে কোর্ট রুমের ভিতরে নিয়ে যাওয়া যেতে পারে, সেই ব্যবস্থাও কিন্তু ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে করা হয়েছে। আদালতের বাইরের ছবিটা সকাল থেকে দেখাচ্ছিলাম আমরা, প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে, বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আদালত চত্বরের ভেতরেও কিন্তু ঠিক একইভাবে কড়া নিরাপত্তার ব্যবস্থা বিভিন্ন ফ্লোরে বিভিন্ন জায়গাতে পুলিশ মোতায়েন করা হয়েছে। এবং আইনজীবী থেকে শুরু করে বিভিন্ন মহলের মানুষ তারা সকলেই কিন্তু অধীর অপেক্ষায় রয়েছেন। কারণ কতক্ষণে, কারণ আমরা এখনও পর্যন্ত যেটা জানতে পারছি 12:30টার পরেই কিন্তু আজকে কোর্ট বসবে এবং তারপরেই প্রথমে সঞ্জয় রায় তিনি যদি কিছু বলতে চান বা তার হয়ে লিগ্যাল এডের যারা অ্যাডভোকেটরা রয়েছেন তারা যদি তার সপক্ষে কিছু বলতে চান সেই বলার সুযোগ দেওয়া হবে। এবং সেই পর্ব শেষ হওয়ার পরেই কিন্তু এই যে তিলোত্তমা খুন এবং ধর্ষণের যে মামলা, সেই মামলাতে গত শনিবার তাকে যে দোষী সাব্যস্ত করা হয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে যে 3টি ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে। শিয়ালদা কোর্ট চত্বর যে ছবি তুমি আমাদের সামনে তুলে ধরছো তাতে একেবারে ঠিক থেকে ভিড়, কারণ 210 নম্বর রুম, যেখানে তিলোত্তমার খুন ধর্ষণ কাণ্ডের আজ সাজা ঘোষণা হবে। কি চলছে ভেতরে, রুমের ভেতরে কি চলছে আরো বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো। সিজার মন্ডল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সিজার, কি জানতে পারছি আমরা? দেখো সুপ্রিয়, বাইরের যে ছবিটা দেখালো এই এজলাসের মধ্যে, সেই ছবিটা কিন্তু তার কোনো ব্যতিক্রম নয়। এখানেও প্রচুর মানুষ, আইনজীবী থেকে শুরু করে যারা এই মামলার সঙ্গে যুক্ত রয়েছেন সেই রকম প্রচুর মানুষ এখানে ভিড় করে রয়েছেন, কারণ তারাও অধীর আগ্রহে জানতে চান আজকে বিচারক কি রায় দেন। কারণ এর আগের দিনই সঞ্জয়কে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং বিচারক অনির্বাণ দাস স্পষ্টই বলেছেন যে তিনি এখন পর্যন্ত যে সাক্ষ্য প্রমাণ পেয়েছেন সিবিআইর তরফ থেকে এবং পারিপার্শ্বিক যে তথ্য প্রমাণ, যে 50 জনের সাক্ষ্য পেয়েছেন, সেখান থেকে তিনি সঞ্জয়কে এই ধর্ষণ এবং খুনের ঘটনায় দোষী হিসেবে মানছেন, দোষী হিসেবে তাকে চিহ্নিত করেছেন এবং দোষী সাব্যস্ত করা হয়। এবং সেই জায়গায় দাঁড়িয়ে সঞ্জয়, আমরা এর আগের দিন দেখলাম যে রুদ্রাক্ষর মালার একটা প্রসঙ্গ তুললেন এবং এই রুদ্রাক্ষর মালা প্রসঙ্গ তুলে তার দাবি তার গলায় একটা রুদ্রাক্ষর মালা ছিল। যদি তিনি ওই ধর্ষণের সঙ্গে যুক্ত থাকতেন তাহলে ধস্তাধস্তির সময় সেই রুদ্রাক্ষর মালা ছিঁড়ে যেতে পারত, কিন্তু সেটা কেন পাওয়া গেল না? এই যে যুক্তিটা সঞ্জয় দেখানোর চেষ্টা করেছেন, বিচার প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পর, দোষী সাব্যস্ত হওয়ার পর অন্তিম মুহূর্তে সেটা আদৌ কি আইনি? সিজার, এই জায়গাটাতে আমার খুব জানতে ইচ্ছে করছে। ইনফ্যাক্ট আমি অনেকের সঙ্গে কথা বলে অনেকের প্রশ্ন এটা যে হঠাৎ করে এতদিন পর সঞ্জয় এই কথাগুলো বলছে কেন, নাকি এটা থেকে শুরু, আরো আজকে অনেক কিছু বলতে চায় সে, বলবে সে, মানে ওই ভিকটিম কার্ড এরকম কোনো বিষয় কি রয়েছে? দেখো, সঞ্জয়ের বলার অধিকার অবশ্যই আছে, কিন্তু আজকের বিচার প্রক্রিয়া, যে বিচার প্রক্রিয়া ইতিমধ্যেই কিন্তু শেষ, সেটা মাথায় রাখতে হবে। এই বিচার প্রক্রিয়া, যেটাকে আইনের পরিভাষায় বলা হয় ট্রায়াল,
সেই ট্রায়াল কিন্তু শেষ। বিচারক দোষী সাব্যস্ত করে দিয়েছেন, আজকে সাজা ঘোষণা করা হবে এবং বিচারকের সিদ্ধান্ত, তিনি সিদ্ধান্ত নেবেন কিসের ভিত্তিতে সেটাও তিনি এর আগের দিন স্পষ্ট করে দিয়েছেন যে গোটা ঘটনাক্রমকে তিনি 3-4টে ভাগে ভেঙেছেন এবং সেই ভাগগুলোকে তার ভিত্তিতে কি কি তথ্য প্রমাণ তিনি পেয়েছেন, কি কি সাক্ষ্য পেয়েছেন তার ওপর দাঁড়িয়ে তিনি সিদ্ধান্ত নিয়েছেন। এবং সেই সিদ্ধান্ত কিসের ওপর ভিত্তি করে নিয়েছেন? এক্সপেক্টেড যে আজকে বিচারক ভরা এজলাসে সেই যুক্তিগুলো তিনি সামনে তুলে ধরবেন এবং সঞ্জয়ের কথা অবশ্যই শুনবেন। কিন্তু সঞ্জয়ের যে বক্তব্য, এটা মনে রাখতে হবে, সঞ্জয়ের আইনজীবী স্বীকার করেছেন যে সঞ্জয়কে গোটা বিচার প্রক্রিয়ায় 104টারও বেশি প্রশ্ন করা হয়েছিল, অর্থাৎ তিনি পর্যাপ্ত সময়ে পেয়েছিলেন আত্মপক্ষ সমর্থনের এবং যে রুদ্রাক্ষর প্রসঙ্গ বা অন্য কোনো প্রসঙ্গ যদি তিনি আজকে উত্থাপন করেন সেইগুলো বলার যথেষ্ট জায়গা ছিল। যদি বলেও থাকেন, আমরা পুরোটা জানি না কারণ ইন ক্যামেরা ট্রায়াল হয়েছে, যদি সেই প্রসঙ্গ বলে থাকেন তাহলে বিচারক সেটা বিচার প্রক্রিয়ায় গণ্য করেছেন এবং নিশ্চয়ই পর্যাপ্ত তথ্য প্রমাণ তার বক্তব্যের মধ্যে ছিল না, সেই কারণেই তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই পর্যায়ে বিচারের অন্তিম পর্যায়ে তার এই বক্তব্য আইনি জায়গায় কতটা গ্রহণযোগ্যতা আছে সেটা নিয়ে কিন্তু সংশয় রয়েছে। সিজার, তুমি আমাদের সঙ্গে থাকো।